ভারতবর্ষ প্রাচীন কাল থেকেই বহুবার বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে, আর এই আক্রমণের প্রধান কারণ ছিল ভারতের ধনসম্পদ। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা এমন 5 জন বিদেশি শাসকের সম্পর্কে জানব যারা ভারত আক্রমণ করে ভারতের থেকে বহু সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে গিয়েছিলেন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে পারস্য সম্রাট সাইরাস প্রথমবার ভারত আক্রমণ করে। এর ফলে প্রায় 2 শতাব্দী ধরে পশ্চিম পাকিস্তানের বেশ কিছু এলাকা পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রদেশে পরিণত হয়। এরপর খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করে। তিনি ইরান ও আফগানিস্তানকে খুবই সহজে দখল করে নেন। এইভাবে সাফল্যের মধ্যে দিয়ে আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতের মূলভূমিতে প্রবেশ করে। তিনি ভারতে প্রবেশ করার সাথে সাথে তক্ষশিলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাজারা তার বশ্যতা স্বীকার করে নেয়। কিন্তু পাঞ্জাবের রাজা পোরাস বা পুরু ছিলেন দেশপ্রেমী। তিনি আলেকজান্ডারের দূতকে জানিয়ে দেন যে বিনা যুদ্ধে তিনি নিজ রাজ্যের এক তিলও ছাড়বেন না। ফলে পোরাসকে পরাজিত করার জন্য আলেকজান্ডার সৈন্য পাঠান। ঝিলাম নদীর তীরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে পোরাস পরাজিত হন এবং তাকে বন্দী করে আলেকজান্ডারের সামনে নিয়ে যাওয়া হয়। আলেকজান্ডার জানতে চান তার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন পুরু। পুরু জানান একজন রাজা অন্য রাজার কাছ থেকে রাজার মতো ব্যবহারই আশা করে। পুরুর বীরত্বে মুগ্ধ হন আলেকজান্ডার। তিনি প্রকৃত বীর বলেই বীরের মর্যাদা দিতে পেরেছিলেন। তিনি পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেন। শুধু তাই নয়, ওই রাজ্যের পূর্ব দিকে অবস্থিত আরও 11টি প্রজাতান্ত্রিক রাজ্যের দায়িত্ব দিয়ে আলেকজান্ডার ভারত ছেড়ে চলে যান। মোহাম্মদ বিন কাসিমের ভারত আক্রমণ। মোহাম্মদ বিন কাসিম আস-সাবিকি ছিলেন একজন উমাইয়া সেনাপতি ও মুসলিম বিজেতা। তিনি ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত সিন্ধু ও মুলতান জয় করে তা ইসলামী উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত করেন। তার ভারত আক্রমণের প্রধান কারণ ছিল ভারতের সম্পদ লুট করা। তিনি 712 সালে মাত্র 17 বছর বয়সে তৎকালীন রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু জয় করেন। সিন্ধু বিজয়ের পর তিনি মুলতান আক্রমণ করেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সোনাদানা লুট করে নিয়ে যান। মোহাম্মদ বিন কাসিম ছিলেন প্রথম মুসলিম শাসক যিনি সফলভাবে ভারতের ভূমি দখল করতে পেরেছিলেন। আর তার এই আক্রমণের ফলে আরবের সংস্কৃতি ভারতে প্রবেশ করে এবং ভারতের কিছু সংস্কৃতি আরবে প্রবেশ করে। মাহমুদ গাজনবীর ভারত আক্রমণ। মাহমুদ গাজনবী ছিলেন গাজনবী সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক। তিনি সিংহাসনে বসার পর থেকে মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার এতবার ভারত আক্রমণের প্রধান কারণ ছিল তিনি ভারতের সম্পদ লুট করে মধ্য এশিয়ায় এই অর্থ দিয়ে একটি বিরাট সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। মাহমুদ গাজনবীর এতবার ভারত অভিযানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অভিযান ছিল গুজরাটের সোমনাথ মন্দির অভিযান। এই অভিযানে প্রায় 50,000 মানুষ নিহত হয়, আর তিনি এই মন্দিরটিকে পুরোপুরিভাবে ধ্বংস করে এখান থেকে প্রচুর পরিমাণে সোনাদানা লুট করে গাজনিতে ফিরে যান। মোহাম্মদ ঘোরির ভারত আক্রমণ। আফগানিস্তানের উত্তর পশ্চিমে গাজনি ও হেরাতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল ঘুরি রাজ্য। প্রথমে এই রাজ্য গাজনির অধীনে ছিল, পরে গাজনির দুর্বলতার সুযোগ নিয়ে ঘুরি রাজ্য আলাদা হয়ে যায়। এর ফলে এই দুই রাজ্যের মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদের সুযোগ নিয়ে ঘুরি শাসক গিয়াসউদ্দিন মোহাম্মদ গাজনি দখল করে এবং তার ভাই মুইজউদ্দিনকে গাজনির শাসনকর্তা হিসাবে নিয়োগ করেন। ইনি ভারতের ইতিহাসে মোহাম্মদ ঘোরি নামে পরিচিত। এরপর ইনি তার সাম্রাজ্য বিস্তার করার জন্য ভারত অভিযান শুরু করেন। ইনি প্রথমে 1175 সালে মুলতান ও সিন্ধু আক্রমণ করেন। এরপর 1178 সালে তিনি গুজরাট আক্রমণ করেন, কিন্তু গুজরাটের শাসক দ্বিতীয় ভীম তাকে পরাজিত করে। এরপর ঘুরি 1179 সালে পেশোয়া ও 1181 সালে লাহোর এবং 1185 সালে শিয়ালকোট জয় করেন। এরপর তিনি যখন পাঞ্জাবের ভাটিন্ডা দখল করেন তখন আজমিরের শাসক পৃথ্বীরাজ চৌহানের সাথে তার বিরোধ বাধে এবং এই দুই শাসকের মধ্যে 1191 সালে সংগঠিত হয় তারায়ণের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হন। কিন্তু এর পরের বছর মানে 1192 সালে মোহাম্মদ ঘোরি তারায়ণের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। এই যুদ্ধের পর মোহাম্মদ ঘোরি মিরাট আলিগড় দখল করেন এবং দিল্লিকে রাজধানী করেন। মোহাম্মদ ঘোরির অভিযানগুলি ছিল প্রকৃতপক্ষে রাজনৈতিক। এর আগে আমরা দেখেছি যে বিদেশিরা ভারত আক্রমণ করেছে শুধুমাত্র ভারতের সম্পদ লুট করার জন্য, যেখানে ঘুরি ভারত অভিযান করেছিল তার সাম্রাজ্য বিস্তার করার জন্য। এরপর মোহাম্মদ ঘুরি তার জয় করা এলাকার দায়িত্ব তার দাস কুতুবুদ্দিন আইবককে দিয়ে গাজনিতে ফিরে যান, আর এইভাবে শুরু হয় ভারতের দাস রাজবংশের শাসন। বন্ধুরা, এর পরের ভিডিওতে আমরা দাস রাজবংশ এবং মুঘল রাজবংশ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব।